পাকিস্তান এখন শুধু অস্ত্র আমদানি করে না, রপ্তানিও করে। সাম্প্রতিক এক তথ্যে দেখা যাচ্ছে তারা অল্প কিছুদিনের ভেতরে ৮১০ কোটি ডলারের অর্থাৎ 8.1 বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে। এর ভেতরে যুদ্ধ বিমান এবং আরও কিছু আছে। আপাতত আপনারা কি ধারণা করতে পারেন পাকিস্তানের অস্ত্রের প্রধান ক্রেতা কোন দেশ এবং সবচেয়ে বেশি কোন অস্ত্র বিক্রি করছে পাকিস্তান? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে বিষয়টি নিয়ে কথা বললাম, এই বিষয়টি হবে আজকের আলোচনার প্রধান ফোকাস পয়েন্ট। এর সাথে থাকবে আরও বেশ কয়েকটি ইন্টারেস্টিং খবর, যেমন দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার বন্ধুত্ব বহু আগের, আমরা সবাই জানি, কিন্তু সম্প্রতি এই দেশটির সাথেও টানাপোড়েন সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্প। কী নিয়ে টানাপোড়েন সৃষ্টি হলো এবং এই টানাপোড়েনের প্রেক্ষাপটে একেবারেই পূর্ব এশিয়ার রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, এটি নিয়ে একটা আলোচনা থাকবে। এপাশে সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তুরস্কের আজকের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান, তারা কি বলছে, তারা কি করবে। সবশেষে থাকবে বাংলাদেশ এবং ভারতের ছোট্ট একটি প্রসঙ্গ। দর্শক, চলুন আমরা এবার বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে বলি, পাকিস্তান কিন্তু এখন শুধুমাত্র অস্ত্র আমদানিকারক দেশ, অর্থাৎ শুধুমাত্র বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনে ব্যাপারটা তা কিন্তু না। তারা এখন অস্ত্র রপ্তানি করছে। কি কি অস্ত্র রপ্তানি করে? তারা অস্ত্র রপ্তানি করছে যুদ্ধ বিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রশিক্ষণের সরঞ্জামাদি, প্লাস সামরিক প্রশিক্ষণ দেওয়ার কাজ। খুব সম্প্রতি, এই তো গত কয়েক মাসের ভেতরে পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশের কাছে অন্তত ৮১০ কোটি ডলার অর্থাৎ 8.1 বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানির চুক্তি করেছে। তার ভিতরে সবচেয়ে বেশি অস্ত্র কিনছে আজারবাইজান। আজারবাইজান হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ, ইরানের উত্তর পাশে অবস্থিত, কাস্পিয়ান সাগরের পশ্চিম পাশে অবস্থিত। আজারবাইজানের কাছে 4.6 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান। 4.6 বিলিয়ন মানে 460 কোটি ডলারের অস্ত্র। এরপরেই রয়েছে সৌদি আরব। সৌদি আরব প্রায় পাকিস্তানের কাছ থেকে 200 কোটি ডলারের অস্ত্র আমদানির চুক্তি করেছে, অর্থাৎ পাকিস্তান সৌদি আরবের কাছে 200 কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে। এরপরে রয়েছে সুদান। সুদানের কাছে 150 কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান, তবে চুক্তিটি আপাতত স্থগিত আছে। হয়তো কোনো না কোনো কারণে টেকনিক্যালি কোথাও আটকে গেছে, সেটা হয়তো ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি কুয়েত এবং সোমালিয়াতে পাকিস্তানের অস্ত্র যাচ্ছে, কিন্তু এই দুটি দেশে কি পরিমাণে অস্ত্র যাচ্ছে এবং কত টাকার কত ডলারের তার সুনির্দিষ্ট পরিসংখ্যান বা তথ্য জানা যায়নি। তবে আমি ব্যক্তিগতভাবে ধারণা করছি কুয়েতের হাতে এখন আর কোনো অস্ত্র বাকি নেই। মার্কিন ঘাঁটিতে যা ছিল তার সমস্ত সব কিছু তছনছ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। সেক্ষেত্রে কুয়েতের প্রতিরক্ষার জন্য বিপুল পরিমাণে অস্ত্র লাগবে এবং সম্প্রতি কুয়েত কিন্তু পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে। ফলে আমরা ধারণা করছি যে বিপুল পরিমাণে অস্ত্র কুয়েতে বিক্রি করতে পারবে পাকিস্তান, তাতে কোনো সন্দেহ নেই। এর ভেতরে সবচেয়ে বেশি যাচ্ছে JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটা চীন এবং পাকিস্তান যৌথ প্রযোজনায় তৈরি, পাকিস্তানে তৈরি হয় বিমানটা। এর পাশাপাশি পাকিস্তান থেকে যাচ্ছে বিভিন্ন দেশের ড্রোন, বিমান প্রতিরক্ষা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তার মানে ডিফেন্স সিস্টেম, মিসাইল, বিমান, এগুলো থেকে ডিফেন্স করবে নিজেদের দেশকে, সেই রকমের সিস্টেম, আর সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম। আমরা এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় পাকিস্তানের সামরিক অবস্থান দেখতে পাচ্ছি। সৌদি আরবে, কুয়েতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও ব্যাপক উপস্থিতি থাকবে মনে হচ্ছে পাকিস্তানের। এই যে মক্কা চুক্তি হলো, তার প্রেক্ষাপটে এই সম্ভাবনা বাড়লো। প্লাস মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাকিস্তানি অস্ত্র যেমন রপ্তানি হবে, তেমনি পাকিস্তানের সামরিক উপস্থিতিরও অনেক বেশি সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের এই যে সামরিক উপস্থিতি নিশ্চিত হতে যাচ্ছে বা জোরদার হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, এর প্রধান কারণ হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ। এবং এই যুদ্ধে আমেরিকা দারুণভাবে প্রতিরোধের মুখে পড়েছে ইরানের কাছে এবং
মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান এখন খুবই দুর্বল। দর্শক, শুধু মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার অবস্থান দুর্বল হয়নি, দুর্বল হচ্ছে আরও বিশ্বের বিভিন্ন জায়গায়। যেমন দক্ষিণ কোরিয়ার সাথে আমরা আমেরিকার একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, সামরিক সম্পর্ক আছে, সবাই জানি। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার দায়িত্ব দেখভাল করে আসছে বলা যায় এই আমেরিকা। অথচ সেই আমেরিকার সাথে এখন দক্ষিণ কোরিয়ার মারাত্মক রকমের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। টানাপোড়েনটা কী নিয়ে সৃষ্টি হয়েছে জানেন? প্রধান বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেখানে যাচ্ছেন সেখানেই গোলমাল শুরু হয়ে যাচ্ছে। যেমন মেক আমেরিকা গ্রেট এগেন, এই যে মাগা আন্দোলন, যেটা অর্থাৎ আমেরিকাকে আবার গ্রেট করো, মহান করো। ডোনাল্ড ট্রাম্পের এই যে একটা এক পেশে নীতি, এই এক পেশে নীতির কারণে তারা চিন্তা করে, ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে যে আমার দেশের টাকা কেন দক্ষিণ কোরিয়ায় খরচ করব, আমার দেশের টাকা আমাকে খরচ করতে হবে আমার দেশের মানুষের পেছনে। কিন্তু বাস্তবতা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় আমেরিকার যে সমস্ত সেনারা থাকে তাদের জন্য যে দক্ষিণ কোরিয়ার খরচ হয় না তা তো না। এবং দক্ষিণ কোরিয়া বলেনি তো যে আমাদের এখানে সেনা দাও, আমেরিকা জোর করে সেখানে সিস্টেম করে পাঠিয়েছে, যেমন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল। যাই হোক, ওপাশে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি রয়েছে, উত্তর কোরিয়াকে খাড়া করে দিয়েছে, আর ওপাশে জাপান আর দক্ষিণ কোরিয়া তাদেরকে ভয় দেখাচ্ছে যে উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে, যে কোনো সময় তোমাদের মারবে। অথচ ডোনাল্ড ট্রাম্পের দেশে আমেরিকায় কিন্তু জাপানে সর্বপ্রথম পরমাণু বোমা হামলা চালিয়েছিল। সেই আমেরিকা জাপানকে বারবার ভয় দেখাচ্ছে উত্তর কোরিয়ার। এই যে ভূ রাজনীতির দাবা খেলা, এই দাবা খেলাই আমেরিকা যুগ যুগ ধরে খুব সক্ষমতার পরিচয় দিয়ে এসেছে, কিন্তু এখন মনে হয় আর সেটা থাকছে না। কারণ হচ্ছে একদিকে জাপান আর একদিকে দক্ষিণ কোরিয়া আর আরেকদিকে উত্তর কোরিয়া, এই ত্রিমুখী অবস্থান তৈরি করে সেখানে উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের শত্রু হিসেবে দাঁড় করে দিয়ে ওই দুই দেশে আমেরিকা তার সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে, যাতে পূর্ব এশিয়ায় তার অনেকটা জমিদারি ঠিক রাখার মতো। এর মধ্য দিয়ে জাপান এবং দক্ষিণ কোরিয়ার যতটা নিরাপত্তা রক্ষা হয় তার চেয়ে বেশি স্বার্থ আদায় হয় আমেরিকার। এইরকম একটা প্রেক্ষাপটেও আমেরিকা সম্প্রতি মানে কি, আজকে 20 তারিখ, এই 17ই আগস্ট দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার সামরিক মহড়া শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছেও। 11 দিন ধরে সেই মহড়া চলার কথা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে নির্দেশ দিয়েছে এই মহড়া চলবে মাত্র 6 দিন, 5 দিন কমিয়ে দিয়েছে। কেন? উত্তর কোরিয়াকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু উত্তর কোরিয়া কি সন্তুষ্ট হচ্ছে? উত্তর কোরিয়া বলছে নো, এখনও আমেরিকা দক্ষিণ কোরিয়ার সাথে যে মহড়া চালাচ্ছে, এই মহড়া চালানোটাই তো আমার জন্য অস্বস্তিকর, আমার জন্য বিপদের কারণ। উত্তর কোরিয়া বলছে যে এই যে মহড়া চালাচ্ছ দক্ষিণ কোরিয়াকে নিয়ে, কার বিরুদ্ধে, কাকে হুমকি হিসেবে দেখছো? আমাকে। আমাকে যখন তুমি হুমকি হিসেবে দেখছো, তার মানে এই মহড়া চালাচ্ছ, তার মানে আমাকে তুমি আর দক্ষিণ কোরিয়া অর্থাৎ আমেরিকা দক্ষিণ কোরিয়া কিভাবে মিলেমিশে যৌথভাবে আমাকে শেষ করবা, তোমরা তো সেই পরিকল্পনা করছো। ফলে মহড়া 11 দিনের জায়গায় যদি 6 দিন করো, 5 দিন কমিয়ে দাও, তাতে আমার বিরুদ্ধে তোমার হুমকি তো শেষ হয়ে যায় না, বন্ধ হচ্ছে না। অতএব তুমি আমেরিকা, তোমাকে, দক্ষিণ কোরিয়াকে, জাপানকে, সবাইকেই আমি হুমকি হিসেবে দেখি এবং তোমাদের হুমকি মোকাবেলার জন্য আমার যা করা দরকার তা আমি করব। অথচ দক্ষিণ কোরিয়ার সাথে কিন্তু মহড়া 6 দিন কমিয়ে দিল। দক্ষিণ কোরিয়া এই জায়গায় ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছে, ক্ষুব্ধ হয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে, রাগান্বিত হয়েছে এবং তারা এই প্রেক্ষাপটে বলছে যে আমেরিকা 2 দিন অন্তর অন্তর আমাদেরকে এইভাবে খোঁটা দেয় যে আমরা তাদের সেনা রেখে নাকি আমরা নিরাপত্তা নিচ্ছি, তাদেরকে কোনো অর্থ দেওয়া হচ্ছে না, নানান রকমের কথা, এবং প্রায় মাঝে মাঝে হুমকি দেয় যে অপমানজনকভাবে 11 দিনের মহড়া, শিডিউলড মহড়া, সেটা 6 দিনে নামিয়ে আনলো। এটা তো হতে পারে না। তো সেক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের শক্তি নিজেদের অর্জন করতে হবে এবং আমরা শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করব। তার মানে দক্ষিণ কোরিয়া ভেতরে ভেতরে আমেরিকার বলয় থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে। বলয় থেকে বেরিয়ে যাওয়া বলতে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে। তাহলে দক্ষিণ কোরিয়ায় আগামী কিছু বছরের ভেতরে যদি মার্কিন সেনাদের আমরা না দেখি, তাহলে আমি মনে করি তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো একই পথ ধরবে একসময়
জাপান। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, জাপান এবং দক্ষিণ কোরিয়া দুই দেশেই মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে প্রায় মাঝে মাঝে বিক্ষোভ মিছিল হয়, সমাবেশ হয়, সভা হয়। এবং এই সমস্ত দেশে মার্কিন সেনারা বিপুল পরিমাণ ধর্ষণ এবং নারী নির্যাতনের সাথে জড়িত বলে অভিযোগ আছে। শুধু মধ্যপ্রাচ্যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কারণে তার অবস্থান ক্ষুণ্ণ করেনি, বরং দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশেও আমেরিকার অবস্থান আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। এদিকে সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, সেই হামলার বিরুদ্ধে পাকিস্তান কিন্তু কড়া ভাষায় বিবৃতি দিয়েছে, নিন্দা প্রকাশ করেছে। ইসরায়েলকে দখলদার শক্তি হিসেবে উল্লেখ করে বলেছে যে ইসরায়েল কোনোভাবেই সিরিয়ার স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই ধরনের হামলা চালাতে পারেন না, এটা কোনো মতে গ্রহণযোগ্য না, এবং এটা আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মারাত্মক রকমের হুমকি, মারাত্মক রকমের ঝুঁকি। ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে পাকিস্তান আশঙ্কা প্রকাশ করেছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে যে বিবৃতি এলো, এই বিবৃতি আসাটা স্বাভাবিক। এই কারণে তুরস্কের সাথে পাকিস্তানের ইদানিং অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই বন্ধু দেশের উপস্থিতির উপরেই মূলত ইসরায়েল হামলা চালিয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান যথেষ্ট কড়া ভাষায় বিবৃতি দেবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, সবশেষে আমরা বাংলাদেশ ভারত প্রসঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন এবং এ ব্যাপারে নানামুখী কথাবার্তা হচ্ছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একদম সহজ এবং খুব যৌক্তিক কিছু কথা বলা হয়েছে যে তারেক রহমান ভারত সফরে যাবেন, তবে যাবার আগে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সফরে যাবেন, আর সেখানে গিয়ে যদি আওয়ামী লীগকে বা হাসিনাকে ফেস করতে হয়, অথবা যে হাসিনা বা যে আওয়ামী লীগের নেতারা এত দাগী, দোষী, অন্যায়কারী হিসেবে এখানে চিহ্নিত এবং তারা পালিয়ে গেছে, তাদেরকে বাংলাদেশে ফেরত না দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফর করানোর চিন্তা করছে, এটা তো বাংলাদেশ সরকারের কাছে মোটেই গ্রহণযোগ্য না। আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, সেই কারণে আমি আপনার বাড়ি যাব, আপনি আমার বাড়ি আসবেন, কিন্তু আপনার সাথে যদি আমার এমন সম্পর্ক থাকে যে আমার প্রচণ্ড শত্রু আপনার বাড়িতে, আবার আপনি যে ডাকছেন সেই বাড়িতে আমাকে দাওয়াত করে, আমার পক্ষে কি সেখানে স্বস্তির সাথে যাওয়া সম্ভব হবে? এই প্রসঙ্গে বিনা সিকরি, নিশ্চয়ই এই নামটা আপনাদের মনে আছে, বিনা সিকরি ছিল বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায়, তখন তিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। 1/11-এ যখন বাংলাদেশের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠন হয় এবং এক ধরনের সামরিক অভ্যুত্থান হয়, সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বিএনপি সরকারের লোকজনকে হটিয়ে দিয়ে বলা যায়, তখন বিনা সিকরি খুবই তৎপর একজন ব্যক্তি ছিলেন, কূটনীতিবিদ ছিলেন বাংলাদেশে। বলা হয় তখন আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ রাষ্ট্র হাইকমিশনার, ভারতের হাইকমিশনার, কানাডার হাইকমিশনার, এই সমস্ত লোকজন বাংলাদেশে ব্যাপক তৎপরতা চালিয়েছিল, এবং তখন 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে এই 1/11 ঘটানোর পেছনে এদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই বিনা সিকরি এখন বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে বা যে কথা বলা হচ্ছে, এটা খুবই অশিষ্ট, মানে শিষ্টাচার বহির্ভূত এবং অগ্রহণযোগ্য, কোনো মতে গ্রহণযোগ্য না। তিনি বলছেন এটা অধ্যত্বপূর্ণ। আশ্চর্য হয়ে যায় তার ভাষা ব্যবহারের কায়দা দেখে, ধরন দেখে। তিনি একজন হাই কমিশনার ছিলেন, ডিপ্লোম্যাট, তার পক্ষ থেকে এই রকমের একটা ভাষা আসে কি করে যে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকারের কোনো একটা অবস্থানকে, স্বাভাবিক অবস্থান, যৌক্তিক অবস্থানকে তিনি অধ্যত্বপূর্ণ অবস্থান বলে মনে করেন? এটা খুবই দুঃখজনক, খুবই অগ্রহণযোগ্য, আপত্তিকর বিনা সিকরির বক্তব্য। যাই হোক, বিনা সিকরি এই বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা সরকারকে, বাংলাদেশের সরকারকে বিশেষভাবে সাধুবাদ জানাই এই কারণে যে বাংলাদেশের সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তারা যে কারো গোলাম না, তারা যে কারো কাছে মাথা বিক্রি করে দেয়নি, এটা পরিষ্কার প্রমাণ আমরা পাচ্ছি এই যে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করার কারণে। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন তখনই যখন উপযুক্ত পরিবেশ তৈরি হবে। আমি আবারও উদাহরণটা দিই, আমি যদি
কারোর বন্ধু হই, সে আমাকে তার বাড়িতে দাওয়াত দিতেই পারে, এটা স্বাভাবিক। আবার আমিও তাকে দাওয়াত দেব আমার বন্ধু হিসেবে। কিন্তু আমার বন্ধুর চরমতম শত্রু, তাকে আমার বাড়িতে বসিয়ে রেখে আমার বন্ধুকে যদি আমার বাড়িতে দাওয়াত দিই, তাহলে আমার বন্ধুকে আমার বাড়িতে আসতে খুব ইজি ফিল করবে, স্বস্তি বোধ করবে। সে তো দেখবে যে আমাকে দাওয়াত দিল, আবার আমার চরম শত্রু তাকেও দাওয়াত দিচ্ছে, এ কেমন কথা, কি করে তারা এক জায়গায় বসবে। হাসিনার অবস্থান এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঠিক এই রকম কায়দায় জড়িত। অতএব বাংলাদেশের পক্ষ থেকে যে জোরালো, শক্ত এবং যৌক্তিক অবস্থান গ্রহণ করা হয়েছে, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য সত্যিকারেই কাঙ্ক্ষিত এবং উপযুক্ত পরিবেশ তৈরি করবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কেমন করে দেখছেন এই যে পাকিস্তান অস্ত্র রপ্তানি করছে, অর্থাৎ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হলো। ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সাথে টানাপোড়েন সৃষ্টি করে ফেলল। এরপর সে বিনা স্বীকৃতি যে বক্তব্য দিচ্ছে, তাকে গ্রহণযোগ্য বলার কোনো সুযোগ নেই, অথচ তিনি উল্টো বাংলাদেশের অবস্থানকে অগ্রহণযোগ্য বলছেন। আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন? মতামত জানিয়ে ছোট ছোট করে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।